12ই মার্চ 2024 দুপুর 1:30। সমস্ত সমুদ্রে এক নিস্তব্ধ শান্ত পরিবেশ বিরাজ করছে, যেন এর পূর্বে এত শান্ত সমুদ্র আর কেউ দেখেনি। শুধু একটি জাহাজের ক্যাপ্টেন সহ 23 জন ক্রু মেম্বার, আর চোখ যতদূর যায় ভারত মহাসাগরের নীল পানি আর পানি। তবে এই স্বস্তি বেশি সময়ের জন্য নয়। মুহূর্তেই জাহাজের পাশ ঘেঁষে জড়ো হলো বেশ কয়েকটি স্পিড বোট সহ একটি ট্রলার, সাথে 65 জন জলদস্যু এবং সবাই অস্ত্রসজ্জিত। সাইরেন বেজে উঠল। পাইরেট শিপের ক্যাপ্টেন বলছি, তাড়াতাড়ি জাহাজ থামা, নইলে একজনও বেঁচে ফিরতে পারবি না। আর বেশি বাল পাকনামো করলে C4 দিয়ে পুরো জাহাজ উড়াই দেবো, তখন বাড়ি যাস। এরই মধ্যে কয়েকজন দড়ি বেয়ে জাহাজের ডেকে উঠে পড়ে। অ্যান্ড নাও ওয়েলকাম ফাকার্স, ইউর শিপ হ্যাজ বিন হাইজ্যাক্ট। পরবর্তীতে বহু কাহিনী করে, ক্রমাগত নেগোসিয়েশন করে, থ্রেড দিয়ে মুক্তিপণ আদায় করে যা আনুমানিক $5 মিলিয়ন, বিষয়টি কনফার্ম করেছে প্যান্টল্যান্ড পুলিশ ফোর্স, যারা ইতিমধ্যে 8 জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 2 জনকে নিয়ে ইন্টারোগেশন করার সময় আব্দুর রশিদ ইউসুফ নামের একজন বলে, আমরা প্রথমে সমস্ত টাকা চেক করে দেখি সেগুলো সম্পূর্ণ আছে কিনা এবং আসল কিনা। এরপর টাকাগুলো একাধিক গ্রুপের মধ্যে ভাগ করি এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে পালাই, যাতে করে অন্য কোনো ফোর্সের হাতে ধরা না পড়ি। 13 এপ্রিল শনিবার বিকাল 3:08। এই সমস্ত কিছু করে জাহাজ ছাড়াতে সময় লেগে যায় 33 দিন, কিন্তু অবশেষে 23 জন ক্রু মেম্বার সহ MV আবদুল্লাহ এখন মুক্ত। জাহাজটি মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে যাত্রা শুরু করে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, মোজাম্বিক আফ্রিকা মহাদেশের একটি হতদরিদ্র দেশ, যার পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর। বর্তমানে 2টি EU এর যুদ্ধজাহাজের প্রহরাই MV আবদুল্লাহ ভারত সাগর পাড়ি দিচ্ছে, যার গন্তব্যস্থল সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া সমুদ্র বন্দর। এতক্ষণে আপনারা যা শুনলেন তা কোনো সিনেমার কাহিনী নয়, বরং রিসেন্ট ঘটে যাওয়া KSRM গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান SR শিপিং লিমিটেডের বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ হাইজ্যাকিং এর সত্য ঘটনা। কিন্তু সাগর, যেখানে 24 ঘন্টা প্রহরা দিচ্ছে US, ব্রিটেন, EU এবং ইন্ডিয়ান নেভি, সেখানে এত সহজ একটি জাহাজ কিভাবে হাইজ্যাক হয়ে যায়, এর সম্পূর্ণ কারণ থাকছে আজকের এপিসোডে। অবশ্যই SR শিপিং লিমিটেডের জন্য এটাই প্রথম জাহাজ নয় যেটি হাইজ্যাক হয়েছে। এর আগেও 2010 সালের ডিসেম্বরে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজ MV জাহানমণি একইভাবে হাইজ্যাকের শিকার হয়, যা ছাড়াতে 100 দিনেরও বেশি সময় লেগে গিয়েছিল। এই নিয়ে জাহাজ মালিক কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট পর্যবেক্ষণ করে হাইজ্যাকিংয়ের যে কারণগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে হুতি এবং ইসরায়েলের মধ্যে সংঘাত। সম্প্রতি হুতি বাহিনীর সাথে ইসরায়েলের সংঘাতের কারণে এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য সাগরের সকল ফোর্স এবং পশ্চিমা যুদ্ধজাহাজগুলো গালফ অফ ইডেনে রেড সিতে মোতায়েন করা হয়েছে, যার ফলে এই দিকের সমস্ত সমুদ্রই অনিরাপদ। কারণ 2, নিরাপত্তার সীমার ভিতরেও জলদস্যুদের অবস্থান। ভারত মহাসাগরে জলদস্যু আক্রমণের আনুমানিক বিপদসীমা 200 নটিক্যাল মাইল ধরা হয়। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে জাহাজটি যাচ্ছিল 600 নটিক্যাল মাইল দিয়ে। এক্ষেত্রে কেউ ধারণাও করতে পারেনি এমন কিছু ঘটে যেতে পারে। কারণ 3, জাহাজে কোনো আর্ম গার্ড না থাকা। অনেকে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করলেও আন্তর্জাতিক রুটে চলাচলকারী কেমিক্যাল ট্যাঙ্কার জাহাজের ক্যাপ্টেন নাজমুস শাকির বলেন, বেশিরভাগ কার্গো জাহাজ তাদের সাথে আর্ম ফোর্স রাখে না, কারণ একটা জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় একাধিক দেশের সমুদ্র সীমার উপর দিয়ে যেতে হয়। অস্ত্র বহনের জন্য ভিন্ন দেশের জন্য ভিন্ন নিয়ম। কেউ কেউ আবার অস্ত্র অ্যালাউই করে না। আবার পোর্টে জাহাজ নামানোর পর অস্ত্রগুলো ভুল মানুষের হাতে পড়লে স্মাগলিং হয়ে যেতে পারে। এছাড়াও জাহাজের গানম্যানের একমাত্র কাজ তখনই যখন জাহাজ আক্রমণের শিকার হয়, বাকি সময় তাদের কোনো কাজ নেই। এতে করে জাহাজের ব্যয় বেড়ে যায়, যার প্রভাব জাহাজের পণ্যের ওপরেও পড়ে। এই সমস্ত জটিলতা এড়ানোর জন্যই মূলত গানম্যান MV আবদুল্লাহতে রাখা হয়নি। এত কিছুর পরও বিশেষজ্ঞরা মনে করেন এই পরিস্থিতি এড়ানো যেত, কিন্তু কিভাবে? এর জন্য তারা 4টি কারণ প্রদর্শন করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াটার ক্যানন। এটি জাহাজের মূলত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যখন ক্যাপ্টেন মনে করেন তার জাহাজ হাইজ্যাকিংয়ের সম্ভাবনা আছে, তখন এটি চালু করা হয়। এই ব্যবস্থায় পানির ফোর্স এত বেশি থাকে যে জাহাজের আশেপাশে কোনো স্পিডবোট বা বহিরাগত মানুষের পক্ষে জাহাজে ওঠা অসম্ভব হয়ে পড়ে। এরপরে আসে রেজার ওয়্যার। এটি এক ধরনের ধারালো নেট, যা দিয়ে পুরো জাহাজের রেলিং ঢেকে দেওয়া হয়,
যাতে জাহাজের রেলিং বেয়ে কেউ উপরে উঠতে না পারে। এরপরে আসে ফগ হর্ন। প্রত্যেকটি জাহাজে আপৎকালীন সময়ে ব্যবহারের জন্য একটি ফগ হর্ন থাকে। এটি এক প্রকার তীব্র যা দিয়ে জাহাজটি সমুদ্রে অবস্থানরত অন্য জাহাজকে সাহায্যের জন্য নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং পাইরেটসদেরও ইঙ্গিত করে জাহাজটি তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা শুরু করে দিয়েছে। এবং সবশেষে কিটাডেল। কার্গো জাহাজের কেন্দ্রে একটি কক্ষ থাকে যাকে বলা হয় কিটাডেল। এটি মূলত অত্যন্ত মজবুত এবং বুলেট প্রুফ একটি কক্ষ। আপৎকালীন পরিস্থিতিতে মূলত ক্রু মেম্বারদের আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা। সাধারণত প্রয়োজনীয় সাহায্য না পৌঁছানো পর্যন্ত এই কক্ষে ক্রু মেম্বাররা আশ্রয় নিয়ে থাকে। এই প্রোটোকলগুলোর মধ্যে কোনোটি এমভি আবদুল্লার ক্ষেত্রে ক্যাপ্টেন গ্রহণ করেনি। হাইজ্যাকিংয়ের ভিডিও ফুটেজ দেখে যে জিনিসটা ক্রমাগত পর্যবেক্ষণ করা যায় তা হলো ক্রু মেম্বারদের আর্তনাদ এবং চিৎকার। হয়তো ওই সময়কার পরিস্থিতি বিবেচনায় ক্যাপ্টেন এই ঝুঁকি নিতে চায়নি, যদিও এর পূর্ণাঙ্গ কারণ জাহাজ দেশে ফেরার পর ক্যাপ্টেনের কাছ থেকেই জানা যাবে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং আরব আমিরাতে পৌঁছানোর পরই 2 জন ক্রু সরাসরি বিমানে এবং বাকি 21 জন জাহাজের সাথেই দেশে ফিরবেন। ভিডিওটি এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।